নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। 3 দিনের উত্তরবঙ্গ সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে পৌঁছেই যোগ দিলেন উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে। অন্যদিকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে এসে জলপাইগুড়ির বানারহাটে যোগ দিলেন তিরঙ্গা যাত্রায়। জলপাইগুড়ির পুলিশ সবসময় জনগণের পাশে। বেআইনিভাবে নগদ টাকা নেওয়া অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে বরখাস্ত করার পর এমনটাই জানালেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খন্ডবাহালে গণপত। তিন দিনের উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনের উত্তরবঙ্গ সফরে সোমবার শিলিগুড়িতে পৌঁছালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের প্রথম দিনেই তিনি অংশ নেন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আয়োজিত উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে। এই সম্মেলনে রাজ্যের শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে উত্তরবঙ্গের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। স্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গের অর্থনৈতিক বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজ্য সরকার একাধিক প্রকল্প ও বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করেছে। উত্তরবঙ্গের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই অঞ্চলকে আমরা আলাদা করে গুরুত্ব দিচ্ছি। পরিকাঠামো, পর্যটন ও কৃষিভিত্তিক শিল্পে বিশেষ জোর দেওয়া হবে। আগামী 2 দিন জুড়ে মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি প্রশাসনিক বৈঠক ও জনসভায় অংশ নেবেন বলে জানা গেছে। সফরকালে তিনি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করারও কথা রয়েছে। জলপাইগুড়ির বানারহাটে তিরঙ্গা যাত্রায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে শুভেন্দুর হাত ধরে ধূপগুড়ির ঈশ্বরচন্দ্র রায় সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। অপারেশন সিন্দুরের সাফল্যে বীর ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে সোমবার জলপাইগুড়ি জেলার বানারহাটে তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করার পর ভারতীয় বীর সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জলপাইগুড়ি জেলা বিজেপির ডাকে ধন্যবাদ জ্ঞাপন সভায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বাগডোগরা এয়ারপোর্টে নেমে সড়কপথে ধূপগুড়ি হয়ে বানারহাটের ফুটবল ময়দানে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা। এরপর ফুটবল ময়দান থেকে চামুরচিগামী সড়ক ধরে বানারহাট এলআরপি মোড় পর্যন্ত প্রায় 2 কিলোমিটার পদযাত্রায় সামিল হন তিনি। পদযাত্রা শেষে ধন্যবাদ জ্ঞাপন সভায় জেলা সাংসদ বিধায়কদের নিয়ে ধূপগুড়ির এক সময়ের বরিষ্ঠ দাপুটে সিপিআইএম নেতা ঈশ্বরচন্দ্র রায়কে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে বিজেপিতে যোগদান করান। উত্তরবঙ্গের লোক সংস্কৃতির সঙ্গে যুক্ত ঈশ্বরচন্দ্র রায় এদিন দেশমাতার উদ্দেশ্যে গান গেয়ে উপস্থিত সকলকে মুগ্ধ করেন। আমাকে কম বেশি আপনারা চেনেন, তো যাই হোক, সুমন্ত বাবু যেহেতু ভাওয়াইয়া গানেরও পরিচয় দিলেন আর কি, আমার দোতারার সঙ্গে ছিল, দোতারা আমার গাড়িতে আছে, খালি গলায় আমি 2টো লাইন দিয়ে দিব আর কি। আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে মাথায় রেখে বলো ভারত মাতার জয়, বলো ভারত মাতার জয়, ওরে ভারত সেনা ভারত জানি আমরা যারা মোদিজির এবং ভারত মাতার ছোট ছোট সৈনিক, আমরা প্রতিজ্ঞা করেছি গোটা ভারতবর্ষে 15,000 তেরঙ্গা যাত্রা হবে। 2000 তেরঙ্গা যাত্রা আমাদের পশ্চিমবঙ্গে হবে। কলকাতাতে কলেজ স্কয়ার থেকে নেতাজি মূর্তি শ্যামবাজার 20,000 মানুষকে নিয়ে আমরা
তেরঙ্গা যাত্রা করেছে। আজকে প্রকৃতি সুন্দরী অপরূপ এই ডুয়ার্স, সেই ডুয়ার্সকে প্রকৃতি মা দুহাত ভরে দিয়েছেন। আমরা বানারহাটে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা শুরুতে ভেবেছিলাম 2000, তার শুরুও নেই শেষও নেই, এখনো মিছিল চলছে তো চলছে। 10,000-এর বেশি মানুষ এই তেরঙ্গা যাত্রায় সামিল হয়েছেন। আমি এই মঞ্চের কর্মসূচিটি পার্টির, ভারতীয় জনতা পার্টি, আমরা অত্যন্ত খুশি। রাজবংশ সমাজের অত্যন্ত প্রিয় মানুষ, দীর্ঘদিনের বামপন্থী আন্দোলনের নেতা, গত ধূপগুড়ি উপনির্বাচনের সিপিআইএম এর প্রার্থী। রাজনৈতিক পরিচয় বড় কথা নয়, একজন প্রকৃত আদর্শবান শিক্ষক, ভাওয়াইয়া শিল্পী, উত্তরবঙ্গের এবং বিশেষ করে প্রাতঃস্মরণীয় চিলা রায়, ঠাকুর পঞ্চানন বর্মা, মতুয়া সমাজ এবং উত্তরবঙ্গের সংস্কৃতি, ভাষা, উত্তরবঙ্গের পরিচয়। একদিকে মেজর দুর্গা বল্লভ থেকে কবি ভানুভক্ত, এখানকার আদিবাসী মানুষ যারা ভগবান বিরসা মুন্ডাকে প্রণাম করে, যারা জোহার বলে এই প্রকৃতি মাকে রক্ষা করছে, জল, জমি, জঙ্গল, পাহাড়, সকলের অত্যন্ত কাছের মানুষ। একাধিক বই লিখেছেন, কবিতা লিখেছেন, গান গেয়েছেন। জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পী আমাদের ঈশ্বর রায় মহোদয়, তিনি নরেন্দ্র মোদীর এই রাষ্ট্রবাদী পরিবারে যুক্ত হলেন। তাকে পতাকা ধরাচ্ছেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল রায়, তাকে সহযোগিতা করছেন উত্তরবঙ্গের পার্টির ইনচার্জ, রাজ্যের সাধারণ সম্পাদক বিধায়ক দীপক বর্মন, সাংসদ জয়ন্ত রায়, সাংসদ মনোজ টিগ্গা, বরিষ্ঠ নেতা বাপি গোস্বামী, বিধায়ক কৌশিক রায়, পুনা ভাংরা, বিশাল লামা, এক্স এমপি, এক্স মন্ত্রী দশরথ তির্কে, এক্স এমএলএ মিতালি রায়, এক্স এমএলএ শুক্রা মুন্ডা। কে নেই এখানে? সবাই আছে। মনোজ ওরাও, তিনি আমার সাথে একসঙ্গে শিলিগুড়ি থেকে এখানে পৌঁছেছেন। সবাই মিলে বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জীবতং, বিজেপি জীবতং। অবশ্যই এই মুহূর্তে বামপন্থী বা সিপিএমের এমন কোনো শক্তি নেই, দুর্ধর্ষিত শক্তি, ফাঁসিবাদী শক্তি, তার বিরুদ্ধে লড়াই করে জনগণকে কিছু করে দেওয়া, জনগণের সাথে কাজ করা, সে ক্ষমতা, সে পরিস্থিতি আসলেই নেই। সবাই নরেন্দ্র মোদীজির সঙ্গে আছে, বিজেপির সঙ্গে আছে। মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ বিরোধী, চাকরি দিয়েছে মমতা ব্যানার্জি, তার লোকেরা নদী চুরি করেছে, অরণ্য থেকে জঙ্গলে কাঠ চুরি করেছে, চা বাগানে সর্বনাশ করেছে। জলপাইগুড়ি জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটির পরিচালনায় পুলিশ লাইনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। রক্তের সংকট মেটাতে এবার জেলা পুলিশ রক্তদান জীবনদান, এই কথাকে সামনে রেখে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে জলপাইগুড়ি জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটির পরিচালনায় পুলিশ লাইনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে অসংখ্য পুলিশ, সিভিক ও সাধারণ মানুষ এসে রক্ত দেন। শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি ব্লাড ব্যাংক ও মেডিকেল কলেজের চিকিৎসকরা। এই বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন, সকলকে এই মহৎ কাজে এগিয়ে আসার জন্য আহ্বান রইল। মিনিটে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজিত হয়। আজকে আমাদের জলপাইগুড়ি পুলিশ লাইনে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজিত হচ্ছে। আর আপনারা দেখতে পারেন ক্যাম্প শুরু হতেই একটু উৎসাহিত আমাদের পুলিশ পার্সোনাল প্লাস আমাদের সাধারণ নাগরিক সবাই এখানে আছে। আর আমরা আশা করছি কি সবাই এসে এখানে ব্লাড ডোনেট করবে। আপনার মাধ্যমে আমি সবাইকে আহ্বান করছি এই ক্যাম্পটা এখানে আমাদের পুলিশ লাইনে সারাদিন চলবে। আপনারা এখানে এসে এই ক্যাম্প আমাদের পার্টিসিপেট করুন, ব্লাড ডোনেশনটা করুন। এই সময় আমাদের এখানে আপনারা জানেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ আর হসপিটাল আছে, আমাদের সবসময় এখানে ব্লাডের দরকার হয়, অনেকগুলো বিভিন্ন জায়গা থেকে পেশেন্ট আছে। সেই জন্য আমরা প্রত্যেক মাসেই
नियम 2 থেকে 3টে प्रोग्राम का आयोजित करें আমরা ব্লাড কালেক্ট করতে পারি আর হসপিটালে সবসময় ব্লাড অ্যাভেলেবল है আপনার মাধ্যমে আমি সবাইকে আহ্বান করছি সবাই আসুন আর এখানে ব্লাডটা অ্যাভেলেবল। তো ব্লাড ডোনেশনের পাশাপাশি কী কী ক্যাম্প হচ্ছে? ব্লাড ডোনেশনের পাশে আমরা হেলথ চেকআপ হচ্ছে, এখানে আই চেকআপ আছে, সুগার চেকআপ আছে, এই সব হেলথ চেকআপ বেসিক হেলথ চেকআপ এখানে হচ্ছে একটা অ্যাওয়ারনেস জন্য কি হেলথ নিজের হেলথটা শরীর ভালো স্বাস্থ্য ভালো থাকা প্লাস ওর সঙ্গে ব্লাড ডোনেশন এই দুটোর জন্য আমরা আজকে এই ক্যাম্পটা আয়োজিত করছি। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে উত্তাল জলপাইগুড়ি শহর। 2 বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনকারীর ফাঁসির দাবিতে ঝাড়ু হাতে মিছিল এলাকাবাসীর। পুলিশের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন। গত শনিবার রাতে 2 বছরের শিশুকন্যার সঙ্গে অবৈধ আচরণের অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে স্কুটিতে অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল জলপাইগুড়ি পুরসভার 21 নম্বর ওয়ার্ড এলাকায়। শনিবার দুপুরে ওই এলাকার এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বিরুদ্ধে 2 বছর বয়সী এক শিশুকন্যাকে অপহরণ করে অবৈধ আচরণের অভিযোগ ওঠে। শনিবার অভিযুক্তকে গ্রেফতার করে রবিবার জেলা আদালতে পেশ করে পুলিশ। ছুটির দিন হওয়ায় বিচারক অভিযুক্তকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্তকে পুনরায় সোমবার জেলা আদালতের বিশেষ পক্সো কোর্টে পেশ করে পুলিশ। একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে এসেছেন, ঠিক সেই দিনেই এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তির ফাঁসির দাবি সহ সেই রাতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সোমবার স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে নাগরিক সমাজের এক সুবিশাল বিক্ষোভ মিছিল করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে এসে অবস্থান বিক্ষোভে ফেটে পড়ে নাগরিক মঞ্চ। এই প্রসঙ্গে সমাজকর্মী নবেন্দু মৌলিক বলেন, এই মারাত্মক অপরাধের সঙ্গে যে ব্যক্তি যুক্ত তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা। আমাদের দাবি যে যেই ঘটনা ঘটেছে এটা জলপাইগুড়ির বুকে একটা কলঙ্কিত ঘটনা এবং আমাদের সমাজের বুকে একটা কলঙ্কিত ঘটনা। এই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি সুনিশ্চিত করতে হবে এবং পুলিশের বিরুদ্ধেও কিছু অভিযোগ এসছে যে পুলিশ মামলা নেওয়ার ক্ষেত্রে কিছু গড়িমসি করেছে, সেটা ওনারা ক্লিয়ার করেছেন যে না ওনারা এরকম করেননি, কিন্তু বাড়ির লোকের অভিযোগ ছিল যে না মামলার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি করা হয়েছে, মামলা নিতে যাওয়া হয়নি। তো এই বিষয়গুলি নিয়ে খুব ক্লিয়ারলি কথা হয়েছে এবং আমরা বলেছি যে যে ভিকটিম তার বাড়িতে পুলিশ পিকেট নেই, যারা অভিযুক্ত তাদের বাড়িতে পুলিশ পিকেট বসেছে এবং ভিকটিমের বাড়িতে রাত্রি 3:30টার সময় পুলিশ গিয়ে আক্রমণ করেছে এরকম অভিযোগ আসছে। পুলিশ বলেছে যে এরকম ঘটনা নাকি ঘটেনি, তারা অস্বীকার করছেন যে না পুলিশ যায়নি এবং পুলিশ এটা লিখে দিতেও তৈরি যে তাদের পুলিশ নাকি যায়নি। তাহলে প্রশ্ন উঠছে যে সেদিন 3:30টার সময় তাহলে ভিকটিমের বাড়িতে কারা গেল, সেটাও পুলিশকে তদন্ত করে দেখার জন্য কিন্তু আমরা বলেছি। কারণ এই সমস্ত বাড়িতে তো আর সিসি ফুটেজ থাকবে না যে পুলিশ সব কিছু সিসি ফুটেজ দেখে তদন্ত করবে, পুলিশকে তদন্ত তাদের নিয়ম অনুযায়ী করতে হবে। তাই জন্য আমরা এটা দাবি জানিয়েছি যে অবিলম্বে ওদের বাড়ির সামনে একটা পিকেট দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি সুনিশ্চিত করে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে এবং যেই ধরনের অভিযোগগুলি এসছে সেই অভিযোগগুলিকেও সমাধান করতে হবে। ঝাড়ু হাতে কেন? ঝাড়ু হাতে তো এই ধরনের যারা অপরাধী, এই ধরনের যারা সমাজের শত্রু, তাদেরকে তো একদম ঝাড়ু দিয়েই বিদায় করতে হবে। এটা সামাজিক ব্যাধি। আপনারা জানেন হিন্দু ধর্মে সামাজিক ব্যাধি তাড়ানোর দেবতার নাম শীতলা, তার হাতে ঝাড়ু থাকে। সুতরাং এটা তো সমাজের ব্যাধি, সমাজের ব্যাধি তাড়ানোর জন্য সমাজের মারা ঝাঁটা হাতে নিয়ে এসছে যে এ ধরনের অপরাধকে ঝাঁটা হাতে তাড়াতে। অপরদিকে নাগরিক মঞ্চের সদস্য ভার্গবী রায় বলেন, নির্যাতিতার পরিবারের সদস্যরা আমাদের জানিয়েছেন দোষীকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। আমার নাম ভার্গবী রায়, আমি নাগরিক সংসদ থেকে। কি বলবেন? এই ঘটনাটা তো খুবই নিন্দাজনক। পরশুদিন আমরা যে এই ঘটনাটার কথা শুনি এবং কালকে আমরা সেই ভিকটিমের বাড়িতে যাই, সেখানে গিয়ে আমরা যা শুনি সেটা সত্যি নিন্দনীয়। জলপাইগুড়ি শহরে এই ধরনের ঘটনা ঘটতে পারে এটা আমাদের আশাতীত, এটা হতেই পারে না। তো আমরা ওখানে যাওয়ার পরে তখন ভিকটিমের বাড়ির সকলে আমাদেরকে বললেন যে ছোট একটি বাচ্চা এবং ওর ভাইও সাথে ছিল, ভাইকে বাড়িতে রেখে ভিকটিমকে নিয়ে চলে যাওয়া হয় এবং তারপরে যা ঘটনা সবার সামনেই আছে। কিন্তু তার পরবর্তী যে ঘটনাটা সেটার প্রেক্ষিতেই আমরা আজকে থানায় এসেছিলাম যে পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে না, ভিকটিমকে প্রোটেকশন দিচ্ছে না। পুলিশ বসে আছে অ্যাকিউজডের বাড়ির সামনে। তো ওদের বক্তব্য যে আমাদেরকে প্রোটেকশন না দিয়ে এবং রাত 3:30টার সময় বাড়ির অ্যাকিউজডের ভিকটিমের বাড়ির লোকজনের বক্তব্য যে রাত 3:30টার সময় তাদের বাড়িতে কেউ বা কারা গিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে এবং তাদের বক্তব্য তারা পুলিশ ছিল, কিন্তু পুলিশ এটা অস্বীকার করে যে পুলিশের তরফ থেকে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তখন নাগরিক সংসদ থেকে আমাদের পক্ষ থেকে এটা জানানো হয় যে তাহলে এটা কারা করেছিল,
সেটা অবশ্যই তদন্ত করে বার করতে হবে এবং ভিকটিমের বাড়ির সামনে অবশ্যই সেই পুলিশ প্রোটেকশন দেওয়ার কথা আমরা দাবি রেখেছি এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যতটা সম্ভব ওনারা আমাদের সঙ্গে সাহায্য করবেন এবং তার সাথে সাথে যত দ্রুত এর চার্জশিট দেওয়া সম্ভব এবং অপরাধীকে শাস্তি দেওয়া সম্ভব অবশ্যই ওনারা তার চেষ্টা করবেন বলে আমাদের বড় হাসপাতাল হলেও নেই পরিষেবা, সরব সাংসদ জয়ন্ত রায়। জেলায় একের পর এক বড় বড় হাসপাতাল তৈরি হলেও সাধারণ মানুষ সঠিক স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত, এমনই অভিযোগ তুললেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত রায়। সোমবার দুপুরে মাল ব্লকের ওদলাবাড়ি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে এসে তিনি বলেন, শুধু বিল্ডিং তৈরি করে রংচঙে করে রাখলেই চলবে না, সবার আগে দরকার সুষ্ঠু পরিষেবা। সাংসদ জানান, এত বড় একটি হাসপাতালে বর্তমানে মাত্র 3 জন চিকিৎসক রয়েছেন। প্রতিদিন পাহাড়, চা বাগান ও সমতলের বিস্তীর্ণ এলাকা থেকে বহু মানুষ এই হাসপাতালে চিকিৎসার জন্য আসেন, কিন্তু চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, যন্ত্রপাতি সবকিছুরই অভাব রয়েছে। এতে রোগীদের যেমন ভোগান্তি বাড়ছে, তেমনি কর্মীদের উপর চাপও অত্যধিক বেড়ে যাচ্ছে। সাংসদ জয়ন্ত রায় এদিন বিজেপি কর্মীদের সঙ্গে দুপুর 12টা নাগাদ হাসপাতাল পরিদর্শনে আসেন। তিনি হাসপাতালের বিএমওএইচ ডক্টর দীপঙ্কর করের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত জানেন। তিনি আরও জানান, এই হাসপাতালে নেই ইউএসজি মেশিন, ডিজিটাল এক্স-রে, পর্যাপ্ত টেকনিশিয়ান এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো। শুধু ওদলাবাড়ি নয়, ধূপগুড়ি, ময়নাগুড়ি হাসপাতালগুলির অবস্থা একই রকম বলে জানান তিনি। এই সমস্যার দ্রুত সমাধানে তিনি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সিএমওএইচ এর সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন সাংসদ। এখানকার সব থেকে বড় সমস্যা যেটা জানতে পারলাম সেক্ষেত্রে ডক্টরের ক্রাইসিস। এখানে 350 ওপিডিতে আসে। আমি তো নিজে ডাক্তার ছিলাম, নিজে পিএসসিতে কাজ করেছি এবং বিপিএসসিতেও কাজ করেছি। তাতে 350 ডাক্তার এবং এখানকার মানুষের যেটা বক্তব্য যে আউটডোরে একজন ডাক্তার দিয়ে চালানো খুব মুশকিল। সেক্ষেত্রে মিনিমাম 2 জন ডাক্তারের দরকার ছিল। হ্যাঁ, 2 জন ডক্টর থাকে, কিন্তু সেখানে 2 জনের ডাক্তারও কিছু হয় না। সেখানে 3-4 জন ডক্টর থাকলে একটু সময়টার তো দাম আছে, এই সময়টা বাঁচত এবং মানুষের ডাক্তারদেরও কষ্ট এতটা হতো না। এটা 1 নাম্বার। 2 নাম্বার, সার্ভিসটাও সেক্ষেত্রে কিন্তু যখন পেশেন্টের কোয়ান্টিটি যখন বেড়ে যায়, মানে নাম্বার যখন বেড়ে যায়, তখন কিন্তু সাথে সাথে কোয়ালিটিটা কিন্তু ঘাটতে থাকে। মানে ডাক্তাররাও খুব ভালো করে যে দেখতে পারবে এটা সম্ভবই না। আর একটা জিনিস হচ্ছে এখানে যে আলট্রাসোনোগ্রাফি যে মেশিন, আলট্রাসোনোগ্রাফির মেশিন কিন্তু আগে বোধহয় কোনো একটা ব্যবস্থা ছিল যার মাধ্যমে হতো, কিন্তু এখন ইউএসজির ক্ষেত্রে মাল সুপার স্পেশালিটি হচ্ছে, কিন্তু এখানকার পেশেন্ট পার্টি যারা বলছে যে আমাদের মালবাজারে নিয়ে যেতে হয়, আসতে হয়। সুতরাং এখানে যদি একটা ইউএসজি মেশিন এখানেই থাকতো এবং ডিজিটাল এক্সরে যদি থাকতো, সম্ভবত ডিজিটাল এক্সরে নেই এখানে, এবং এই দুটো যদি থাকতো, এক্সরে আছে, ডিজিটাল এক্সরে তো নেই, ডিজিটাল আচ্ছা, আর টেকনিশিয়ানের ক্রাইসিস আছে। সুতরাং এই যে টেকনিশিয়ান এবং স্টাফ, মেইন ক্রাইসিস যেটা দেখলাম যে এখানে স্টাফের ক্রাইসিস। স্টাফ ইনক্লুডিং ডক্টর যদি না থাকে তাহলে কিন্তু কোয়ালিটি অফ সার্ভিস কিছুতেই ভালো হবে না। শুধু লোক দেখানো, বড় বিল্ডিং করে তো লাভ নেই। আমার যদি ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও যদি আমার ইনফ্রাস্ট্রাকচার ইউজ করার মতো যদি রিসোর্সেস, মানে হিউম্যান রিসোর্সেস না থাকে, তাহলে সেগুলো কিন্তু কোনো কাজের না। সুতরাং এটা আমার মনে হলো যে এখানে আমার মনে হয় গভর্নমেন্টের, বিশেষ করে আমি সিএমওএইচকে বলবো যে এত কম স্ট্রেংথ নিয়ে এই যে নাম্বার অফ পেশেন্টস এত, এবং এত এরকম সব জায়গায় অনেক হাসপাতালে দেখি, ধূপগুড়ি হাসপাতালে কালকে গেছিলাম এবং আমি আর একটা হাসপাতালে ময়নাগুড়িতেও গেছিলাম, একই ক্রাইসিস সব জায়গায়। কিন্তু এখানকার তাই তো এইবার বিএমওএইচের কাজটা কিন্তু শুধু অ্যাডমিনিস্ট্রেশন না, কিন্তু তা শুধু ডাক্তার সেটাও না, ওনার কিন্তু গোটা যে প্রিভেন্টিভ হেলথ কেয়ার বা অন্যান্য হেলথ কেয়ার সার্ভিসেস যেগুলো আছে, সেগুলো কিন্তু একটা বিরাট ইম্পর্টেন্ট রোল প্লে করে। আপনারা হয়তো কেউ জানেন, কেউ জানেন না। সেখানে কিন্তু বিএমওএইচের একটা বিরাট রোল, যেমন হেলথ ট্রেনিং দেওয়া ওয়ার্কারদের, সেখানে বিভিন্ন রকম মিটিং করা, এবং সেগুলোর প্রত্যেকটাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে কিছু হেলথ গভর্নমেন্টের যেগুলো হেলথ প্রোগ্রামস আছে, যেমন ধরুন আমি বলছি ন্যাশনাল ম্যালেরিয়া ইরাডিকেশন প্রোগ্রাম, এরকম ধরনের
এলিমিনেশন প্রোগ্রাম বা টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম, এরকম ধরনের যে প্রোগ্রামগুলো হয় সেগুলো কিন্তু দেখার দায়িত্ব কিন্তু উনার। সুতরাং সেদিক থেকে চিন্তা করলে উনি যদি হসপিটালের দিকে যদি ধ্যান দেন বেশি, তাহলে ওই কাজগুলো হ্যাম্পার্ট হবে। সুতরাং এর একটা জায়গায় আমার মনে হয় যে এখানে ডাক্তারের যে ক্রাইসিস সেটা মেটানো দরকার। ইমিডিয়েটলি সেটা কিভাবে করবে সেটা গভর্নমেন্টের ব্যাপার, কিন্তু মানুষের হেলথের যেন মানে স্বাস্থ্যের ক্ষেত্রে যে পরিষেবার যেন কোনো ঘাটতি না থাকে, এটা কিন্তু মানুষ চাইছে এখানকার। ভারত বাংলাদেশ বাণিজ্য বন্ধের প্রভাব শিলিগুড়ি সীমান্তে, বন্ধ আমদানি। ভারত সরকারের তরফে ইতিমধ্যে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে আর কোনো সামগ্রী আমদানি করা হবে না। এই সিদ্ধান্তের প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে উত্তরবঙ্গের শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি বাংলাবান্ধা সীমান্তে। মূলত বাংলাদেশ থেকে খাদ্যদ্রব্য, রেক্সিন, জুট কাপড় সহ বিভিন্ন সামগ্রী ভারত আমদানি করত। তবে সম্প্রতি বাংলাদেশ সরকারের ভারত বিরোধী মন্তব্য এবং অবস্থান নিয়েই বিতর্কের সূত্রপাত। সরকারের পালাবদলের পর থেকে বাংলাদেশের তরফে ভারতকে ঘিরে একাধিক নেতিবাচক মন্তব্য উঠে এসেছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। তারই প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। ফলে রবিবার সকাল থেকে ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারতের উদ্দেশ্যে কোনো পণ্যবাহী গাড়ি প্রবেশ করেনি, যদিও নেপাল ভুটানের জন্য কিছু বাংলাদেশি পণ্যবাহী গাড়ি প্রবেশ করেছে, তবে ভারতের জন্য কোনো সামগ্রী পাঠানো হয়নি। সীমান্তে পণ্য চলাচল বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন শিল্পেও ধাক্কা লাগার আশঙ্কা দেখা দিয়েছে। সীমান্তবর্তী অঞ্চলে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ ও শুল্ক দপ্তর। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জুস আইটেম থেকে শুরু করে রেক্সিন কাপড়, তুলা, তারপর RFL এরকম অনেক কিছু জিনিস ওরা ইম্পোর্ট করে। তো সেক্ষেত্রে সেটা সেই নির্দেশিকা জারি করেছে, যেরকম আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম আর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দুটো বর্ডার পেয়েছে, চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি। এই বর্ডারগুলোতে ওনারা আপাতত সেই সব আইটেমগুলো আর এক্সপোর্ট করবে না, সেটা ওনারা বন্ধ করে দিয়েছে। তার ফলে যাই হোক একটু আমরা ব্যবসায়ীরা একটু সমস্যার সম্মুখীন হলেও আমরা ভারত সরকারের সেই ইয়েটা মেনে নেবো আর কি। ভারত থেকে যে বোল্ডার যাচ্ছিল দীর্ঘদিন থেকে দেখা যাচ্ছে ভারতের বোল্ডারটা বাংলাদেশ সরকার নিচে গড়িমসি করছে, তো সেই বিষয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি বেশ কিছুদিন ধরে আমাদের ভারতের বোল্ডারটা এখানে ঠিকভাবে যাচ্ছে না, কারণ বাংলাদেশ দিন দিন রেট কমের কথা বলছে, অথচ ভুটান থেকে এত পরিমাণে গাড়ি আসছে, ওভারলোড গাড়ি আসছে এবং চাকা ওরা মডিফিকেশন করে গাড়ি নিয়ে চলে আসছে, অথচ সেই ভুটান গাড়িগুলো খুব হেভি পরিমাণে যাচ্ছে। আগামীকালও গতকালে প্রায় 259টা গাড়ি গেছে বাংলাদেশে ভুটানের পাথর, অথচ ইন্ডিয়ান পাথর 1 মাস ধরে কোনো গাড়ি যাচ্ছে না বাংলাদেশে। সরকারের যে এই রূপ, যে সরকারের যে মত, সেটা থেকে তোমরা খুশি? হ্যাঁ, সরকারে আমরা ভারত সরকার যেটা করেছে সেটা আমরা মেনে নেব, সেটা আমরা খুশি আছি। এতে বাংলাদেশ কতটা চাপে পড়লো? বাংলাদেশ তো দেখো, ওনাদের তো আমাদের ইন্ডিয়ানের সঙ্গে জুট আর তোমার কাটা পাথর, কাপড় আর তুলোটা নিয়ে আসতো, কারণ ওদের অর্থনীতি ক্ষতি হবেই। তো ওদের তো এখন খরচ বেড়ে গেল, জলপথে জিনিস নিয়ে যেতে হবে, সড়কপথে বন্ধ হইলো, ফুলবাড়ি আর চ্যাংড়াবান্ধা ABC বন্ধ হইলো আমাদের, খরচ তো আরো বেড়ে গেছে। তো অর্থনৈতিকভাবে চাপে পড়বে, অবশ্যই বাংলায় চাপে পড়বে। ইউনুস সরকার যখন থেকে এসেছে তখন থেকে তো ভারত সরকারের ইন্ডিয়ান সরকারের সঙ্গে সম্পর্কটা খুব একটা ভালো নেই। আমার নাম মজিবুর রহমান, বাংলাদেশের প্রেসিডেন্ট। তার জেরেই কি এটা মনে হচ্ছে? সেটা বলতে পারবো। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। জলপাইগুড়ির পুলিশ সদাই জনগণের জন্য। এর মধ্যে যারা ভুল কাজ করবে তাদের আইনের আওতায় শাস্তি দেওয়া হবে, জানালেন জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার। জলপাইগুড়ির পুলিশ সদাই জনগণের জন্য। এর মধ্যে যারা ভুল কাজ করবে তাদের আইনের আওতায় শাস্তি দেওয়া হবে। সিভিক ভলেন্টিয়ারের ঘুষ নেওয়া প্রসঙ্গে জানান জেলা পুলিশ সুপার। গত শুক্রবার জলপাইগুড়ি জেলা পুলিশের অধীনে জেলা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান
পোস্ট অফিস মোড়ে ডিউটি করার সময় বেআইনিভাবে এক মোটরসাইকেল আরোহীর কাছ থেকে নগদ টাকা নিচ্ছেন এক সিভিক ভলেন্টিয়ার, এমন ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল রাজ্য জুড়ে। ঘটনার আজ পেতেই নড়েচড়ে বসে জেলা পুলিশ। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে বরখাস্ত করা হয় কাজ থেকে এবং পোস্ট অফিস মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এক এএসআইকে সাসপেন্ড করা হয়। এই ঘটনা প্রসঙ্গে সোমবার জেলা পুলিশ লাইনে আয়োজিত এক রক্তদান কর্মসূচিতে এসে জেলা পুলিশ সুপার উমেশ খন্ডবাহালে গণপত জানান, জলপাইগুড়ি জেলা পুলিশ সদাই জনগণের জন্য কাজ করে, তবে এর মধ্যে যদি কোনো পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার অন্যায় কাজ করে থাকে সেই ক্ষেত্রে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি। নগদ টাকা নেবার ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে এবং উক্ত এলাকার দায়িত্বে থাকা এক এএসআইকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। আপনারা জানেন জলপাইগুড়ি পুলিশের আমরা সবসময় মানুষের জন্য ভালো কাজ করার জন্য তৈরি করি, আর এর মধ্যে যারা আমাদের কোনো অফিসার या কোনো সিভিক अगर ভুল করতে থাকে, আমরা যেদিন এই নোটিশে এসছে শুক্রবার দিন, সেদিনই আমরা অ্যাকশন নিয়েছি। সিভিককে আমরা ডিমোলাইজ করেছি, তার সঙ্গে যে আমাদের এএসআই ছিল ওকে আমরা সাসপেন্ড করেছি আর বিভাগীয় তদন্ত শুরু করেছি। তো আমি আপনার মাধ্যমে এটাই সবাইকে জানাই, অনেক রুমার্স ফেলানো হচ্ছে। জলপাইগুড়ি পুলিশ সবসময় পাবলিকের সবসময় ভালো কাজ করে। যেসব মানুষ এই যে পয়সা দিচ্ছে আমরাও সবাইকে মানুষে এটার মধ্যে আসে, কিন্তু এখন কোনো টাকা দেওয়ার কোনো কারণই নেই। আমাদের মেশিনের মাধ্যমেই চালান কাটা হয় আর আপনারা অনলাইন পেমেন্ট করতে পারেন, সেই জন্য ডাইরেক্টলি কোনো জায়গায় টাকা দেওয়া এটা কোনো ইয়ে নেই। আর যখন আমরা নাকা চেকিং করে আমরা পার্টিকুলার ওখানে বোর্ড লাগিয়ে আমাদের সিনিয়র অফিসার থেকে ওখানে নাকা চেকিংটা হয়। এভাবে কোনো চুরি চুপে কোনো জায়গাতে আমরা গাড়ি আটকানো এইসব হয় না। আমরা অ্যালার্ম অ্যানাউন্স করে ওখানে বোর্ড লাগিয়ে সিনিয়র অফিসারের মাধ্যমে আমাদের নাকা চেকিং করা হয়। এআইডিএসও এবং টিএমসিপি সংঘর্ষে চাঞ্চল্য ছড়ালো সোমবার। কলকাতায় শিক্ষক শিক্ষিকাদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এদিন রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল এআইডিএসও। ধর্মঘটের সমর্থনে এদিন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সামনে পিকেটিং শুরু করে এআইডিএসও। কিছুক্ষণ পর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সঙ্গে হাতাহাতি শুরু হয় এআইডিএসওর সদস্যদের বলে খবর। মুহূর্তের মধ্যে ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে সূত্রের খবর। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। উভয় পক্ষ থেকেই পরস্পর বিরোধী অভিযোগ তোলা হয়েছে। এআইডিএসের বক্তব্য, যেহেতু ছাত্র ধর্মঘট চলছিল তাই বিশ্ববিদ্যালয়ে পিকেটিং করা হচ্ছিল। ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে এলে তাদের বিশ্ববিদ্যালয়ে না প্রবেশের জন্য বলা হচ্ছিল। এই অবস্থায় তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে এসে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ ভিত্তিহীন বলে টিএমসিপির দাবি। তারা জানায় এআইডিএসও শুধু মাঝে মাঝে ধর্মঘট ডেকে ছাত্রছাত্রীদের লেখাপড়াকে বানচাল করতে চায়। এদিনও তারা বিশ্ববিদ্যালয়ে এসে সেই কাজ করছিল। সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদ ঘটনার প্রতিবাদ করে ও তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় বলে জানানো হয়েছে। শিক্ষকদের উপর যে পুলিশ নির্মমভাবে আক্রমণ করেছিল তার প্রতিবাদে আমরা সংবেদনশীল ছাত্র সমাজ চুপ থাকতে পারিনি। তার প্রতিবাদে তারপরের দিনে আমরা রাস্তায় নেমেছি, প্রতিবাদ করেছি এবং আজকে আমাদের ছাত্র সংগঠন এআইডিএসওটাকে গোটা রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিলাম। আজকে আমাদের কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পিকেটিং করছিলাম, ছাত্র ধর্মঘট করছিলাম, সেখানে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। তারা যে সরকারের যে দম্ভ তার বিরুদ্ধে তারা আজকে তাকে হুমকি দিয়ে আজকে ছাত্রছাত্রীরা আজকে ইউনিভার্সিটি থেকে বয়কট করেছে এবং গোটা রাজ্য জুড়েই সর্বাত্মক ছাত্র ধর্মঘট সফল হয়েছে। তারপরে আমরা যখন ছাত্র ধর্মঘট করে ফিরছিলাম, কিছু তৃণমূলের কিছু বহিরাগত দুষ্কৃতী এবং কিছু স্কুলের স্টুডেন্টদেরকেও নিয়েছিল যারা পড়াশোনা করে না, বা অনেক কাকুরাও এসেছিল আর কি। তারা এসে আমাদের ওপর ব্যাপকভাবে, আমাদের এই মহিলারা, আমাদের ছাত্রী কর্মীরা আছে তাদের উপর যারা পুরুষরা এসে ব্যাপকভাবে আক্রমণ করে এবং আমরা প্রায় 11 জনের মতো আহত হয়েছি এবং একজন হসপিটালে ভর্তি হচ্ছে। কি নাম তোমার? সুনির্মল অধিকারী। তুমি কি ওই বিশ্ববিদ্যালয়ে পড়ো? হ্যাঁ, কিছু হয়নি, আমরা প্রত্যেক দিনের মতন আগে ইউনিভার্সিটিতে ক্লাস করতে গিয়েছিলাম। ক্লাস করতে গিয়ে দেখি ডিএসও এবং এসএফআইয়ের কিছু বহিরাগত দুষ্কৃতীরা তারা আমাদের রেজিস্ট্রার এবং আমাদের মতন সাধারণ স্টুডেন্টদের তারা বাধা দিচ্ছে। তাই সাধারণ স্টুডেন্টরা তাদেরকে বহিরাগত হিসাবে ইউনিভার্সিটি থেকে বার করে দিয়েছে। গন্ডগোল হয়েছে, মারামারি হয়েছে। দেখুন, মারামারি সাধারণ স্টুডেন্টরা দুষ্কৃতীদের মেরেছে, কারণ ইউনিভার্সিটি সাধারণ স্টুডেন্টদের জন্য কোনো দুষ্কৃতির জন্য নয়। আপনার নাম? আমার নাম কৌশিক দাম। কি দায়িত্বে আছে? আমি সাধারণ স্টুডেন্ট, লাইব্রেরি ডিপার্টমেন্ট।
যেমন আপনারা সকলেই জানেন যে এসএফআই এর পক্ষ থেকে আজকে একটা বন্ধ ডাকা হয়েছে। এসএফআই যারা কর্মীরা আছে, দুষ্কৃতীরা আছে, তারা ছাত্রদেরকে, সাধারণ ছাত্রছাত্রীদেরকে কলেজে ঢুকতে বাধা দিচ্ছে। কিন্তু এসএফআই এটা তো পড়াশোনার সাথে যুক্ত নেই। তারা হয়তো এটা জানে না যে আগামী কিছুদিন পর এক্সাম রয়েছে এবং অনেক কয়েকটা ডিপার্টমেন্টের কলেজের আজকে হচ্ছে লাস্ট ডেট প্রজেক্ট জমা দেওয়ার। সেই প্রজেক্টটা না জমা দেওয়ার ফলে তারা ফেলও হয়ে যেতে পারে, তাদের একটা বছর নষ্ট হতে পারে। কিন্তু তাতে এসএফআই দুষ্কৃতীদের কিছু চায় না। তারা শুধু যাচ্ছে ঝামেলা করতে, নিজের জোর খাটিয়ে বন্ড ডাকতে আর ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করতে। তাই তাদের বিরুদ্ধে আজকে আমরা তৃণমূল ছাত্র পরিষদ দাঁড়িয়েছি এবং সাধারণ ছাত্রদেরকে সাহায্য করছি যাতে তারা কলেজে, ইউনিভার্সিটিতে গিয়ে নিজে ক্লাস করতে পারে, আগামী পরীক্ষাতে ভালো মতো রেজাল্ট করতে পারে। একটা মারধরের ঘটনা হয়েছে। মারধরের কোনো ঘটনা হয়নি। আসলে যা হয়েছিল, তারা বাধা দিচ্ছিল সাধারণ ছাত্রছাত্রীদেরকে যাতে তারা নিজের প্রজেক্ট জমা না দিতে পারে, আগামী পরীক্ষার জন্য প্রিপারেশন না নিতে পারে আর ক্লাস ঠিকমতো না করতে পারে। তাদেরই এই জিনিসটাকে আমরা সফল হতে দেইনি। সেটা নিয়ে একটু হালকা সংঘর্ষ হয়েছে। সাধারণ ছাত্রছাত্রীদের পাশে তৃণমূল ছাত্র পরিষদ সবসময় ছিল, আছে, আর থাকবে। তৃণমূল ছাত্র পরিষদে কেউ কি আহত হয়েছেন? হ্যাঁ, এটাতে অনেকটা ধাক্কা ঢেকেছে। আমাদের 2-3টা ছাত্ররা একটু ব্যথা পেয়েছে, কিন্তু সেরকম ভাবে আহত হয়নি। তাদেরকে কি হসপিটালে নিয়ে আসেন চিকিৎসা, প্রাথমিক চিকিৎসার জন্য? হসপিটালে নিয়ে এসেছি। কতজনকে প্রাথমিক চিকিৎসা করাচ্ছেন? 6 জন। 6 জনকে। তারা এখনো ভিতরে রয়েছে। তারা নিচে। কি নাম তোমার? কি দায়িত্ব? আমি বিদ্যা কলেজ স্টুডেন্ট। নামটা লিখবেন। লিস নদীর ড্রেজিং চলাকালীন জলস্ফীতিতে ডুবে গেল জেসিবি ও ট্রাক্টর। লিস নদীর ড্রেজিং চলাকালীন হঠাৎ নদীর জল বেড়ে যাওয়ায় ডুবে গেল একটি জেসিবি ও একটি ট্রাক্টর। যদিও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে ক্ষতির মুখে ঠিকাদার সংস্থা। জানা গেছে, মাল ব্লকের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের লিস নদীতে গত কয়েক বছর ধরে বালি পাথর উত্তোলন বন্ধ থাকায় নদীর তলদেশে উঁচু হয়ে গিয়েছিল। এর ফলে বর্ষার সময় নদীর দুই পার প্লাবিত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। গত বছর লিস সেতুর কাছে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল চান্দা কোম্পানি এলাকা। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা ও গ্রাম পঞ্চায়েত বারবার নদীর ড্রেজিং এর দাবি জানিয়ে আসছিলেন। প্রশাসনের তরফে সেই দাবি মেনে প্রায় 3 সপ্তাহ আগে ড্রেজিং এর কাজ শুরু হয়। কিন্তু সম্প্রতি পাহাড়ি এলাকায় লাগাতার বৃষ্টিপাতের ফলে হঠাৎ নদীর জলস্তর বেড়ে যায়। সেই সময় নদীতে কাজ করছিল কয়েকটি জেসিবি ও ট্রাক্টর। বাকি গাড়িগুলো সময় মতো নদীর পাড়ে উঠে আসতে পারলেও একটি জেসিবি ও একটি ট্রাক্টর নদীর মধ্যেই ডুবে যায়। পরে জল কমলে সেগুলি বালি সরিয়ে উদ্ধার করা হয়। যদিও প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে আর্থিক ক্ষতির মুখে পড়েছে সংশ্লিষ্ট ঠিকাদারি সংস্থা। আগামী বছরগুলোতে বর্ষার আগে ড্রেজিং করতে হবে বলে বিশেষজ্ঞদের মত। कुछ कहना चाहते हैं इस बारे में? कहना चाहता हूँ कि ये बारिश आया, बारिश में खुदाई किया, इसीलिए ये हुआ। मतलब बारिश के समय टाइम में नदी को घुमा रहा था तो नहीं घूम पाया, ठीक है, फंस गया। क्या बोलना, मतलब पानी गांव का तरफ ना जाए बोलकर ये खुदाई कर रहा था। अब इससे आगे कुछ नहीं बोल रहे हैं। ठीक है, नुकसान तो भारी नुकसान हो गया। চ্যাম্পিয়ন বি দল অলরাউন্ডে নজর কাড়ল সায়ন্তনী। প্রথম রাজ্য শ্রবণ প্রতিবন্ধী মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় বাংলা বধির ক্রীড়া সংস্থা আয়োজিত করা হয়। বাংলা বধির ক্রীড়া সংস্থা ও সর্বভারতীয় বধির ক্রীড়া সংস্থা অনুমোদিত হয়। এই প্রতিযোগিতায় কলকাতা মুখ ও বধির বিদ্যালয়ের মাঠে বাংলা 3টি দলের খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে। আমাদের জলপাইগুড়ি জেলার ডিফ ক্রীড়া সংস্থার 6 জন সদস্য ক্রিকেট খেলেছে। এই প্রতিযোগিতায় পারফরমেন্স নজর কেড়েছে 5 জন তরুণী খেলোয়াড়: সোনালী বিশ্বাস, অপর্ণা চক্রবর্তী, সায়ন্তনী রায়, বিদ্যা সরকার ও ভগবতী রায়। বি দলের হয়ে বিদ্যা ও অপর্ণা দুর্দান্ত বোলিং ও ফিল্ডিং করে। অদিতি সামন্ত নেতৃত্বে দল চ্যাম্পিয়ন হয়। আর এই দলে অপূর্ব সব বিভাগে সায়ন্তনী রায়। সোনালী বিশ্বাস ও ভগবতী রায়ের লড়াই হয়ে দীপা মণ্ডলের নেতৃত্বে রানার্স আপ হয়। সায়ন্তনী রায় 3টি ম্যাচে 69 রান, 3টি ক্যাচ ও 3 উইকেট। সোনালী বিশ্বাস 1 ওভারে 4টি উইকেট। পারফরমেন্স ভালো খেলেছে। এই ডেফ মহিলারা ক্রিকেট পারফরমেন্সে খুব খুশি জানালেন সম্পাদক অভিষেক বসু, সভানেত্রী শাশ্বতী গুহ রায়। নদীর ধারের বেহাল রাস্তার কাজ শুরু হলো। অবশেষে রাস্তা সংস্কারের কাজ করার উদ্যোগী হলো জলপাইগুড়ি পৌরসভা। সংবাদ মাধ্যমে বারবারই প্রশাসনের নজরে আনা হয়েছিল জলপাইগুড়ি JYMA মাঠ সংলগ্ন করলা নদীর বাঁধের রাস্তা বেহাল অবস্থায় পরিণত হয়েছিল। চলাচল করার সময় যখন তখন বিপদ হওয়ার সম্মুখীন হতে হয়েছে। প্রাতঃভ্রমণকারী থেকে সাধারণ মানুষ এই পথ ধরে সহজেই ব্যাংক বা কলেজে যাতায়াত করে। তাই জলপাইগুড়ি পৌরসভা এই রাস্তার কাজ শুরু করে দিল। মূলত এই জায়গায় রাস্তাটি ভেঙে গিয়েছিল, চলাচলের অযোগ্য হয়েছিল। এবার সেই রাস্তাটি রিপেয়ারিং করার কাজ শুরু করে দিল পৌরসভা। জানা গেছে আগামী 2-3 দিনের মধ্যেই পুরো কাজ শেষ করে দেবে। এই পথ দিয়ে চলাচল করা এক পথচারী বলেন, রাস্তার হাল বেহাল অবস্থায় ছিল। এই পথ দিয়েই ব্যাংক কিংবা কলেজে যাতায়াত করা যেত,
কিন্তু রাস্তার অবস্থা দারুণ খারাপ ছিল। বর্তমানে জলপাইগুড়ি পৌরসভা এই কাজ শুরু করে দিয়েছে। আমরা এতে দারুণ খুশি, কারণ ব্যাংক বা কলেজ বা অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় যাতায়াত এই পথ দিয়ে সহজ হয়। এটা হচ্ছে নতুন পুরোনো বলে এইটা রিপেয়ারিং হচ্ছে, যেখানে যেখানে বসে গেছে ভেঙে গেছে সেগুলোকে ফেলে দিয়ে। এর কিসের রাস্তা ছিল আগে? এইটা আমরা ঠিক বলতে পারবো না, হ্যাঁ, কেননা আমরা এটা রাস্তাটা কি বলে এই রাস্তাটাকে? এইটা বলে পেপার ব্লক টাইলস বলে। পেপার ব্লক টাইলস। আর এটা কারা এখন করছে কাজ? পুরসভার ঠিকাদাররা, মানে তারাই রিপেয়ারিং এ ব্যস্ত। এটা মানে ঠিকঠাক করলে খুব ভালো সুবিধা হবে, কারণ এখানে সবাই একটু আড্ডা মারার জন্য আসে, আর তাছাড়া শর্টকাটে এই দিক দিয়ে এসবিআই ব্যাংকে যায়, তো এটা সবার জন্য সুবিধা হবে একটু। মানে এর আগে কতটা অসুবিধা? এর আগে অনেকটাই অসুবিধা ছিল, কারণ এই দিক দিয়ে বাইক নিয়ে যাইতে গেলে অনেকটাই মানে প্রবলেম ছিল, ভাঙাচোরা ছিল। এছাড়া বর্ষার দিন চলে আসছে, মানে জল জমে থাকে, কাদা হয়ে যায়। এটা যদি এখন ঠিক করা হয় এই টাইমটাতে, বর্ষার টাইমটাতে, তো মানুষের অনেক সুবিধা হবে চলাফেরার জন্য। এখন তো কাজ হচ্ছে, দেখা যাচ্ছে কাজ হচ্ছে। হ্যাঁ, এখন আমি দেখতেছি কাজ হচ্ছে, আপনাদের কাজ চলতেছে, তো মনে হচ্ছে তো 2-3 দিনের মধ্যে কাজ শেষ হবে, তো মানুষের খুব উপকারী হবে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরও সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বর্ষার দিনে যখন আকাশের রং সীসার মতো ভারী, তখনই ঠিক যেন প্রকৃতি খুলে বসে এক অসাধারণ রূপ। জলপাইগুড়ি শহর থেকে মাত্র 5 থেকে 7 কিলোমিটার দূরে বয়ে চলেছে খরস্রোতা তিস্তা নদী। আর এই নদীর ওপর দিয়ে ছুটে চলা তিস্তা ব্রিজ যেন এক স্বপ্নপুরীর প্রবেশদ্বার। বৃষ্টির ফোঁটায় ভিজে ওঠা ব্রিজের গায়ে বাতাসের ছোঁয়া লাগে, আর তিস্তার জল থেকে উঠে আসে এক সুরেলা শব্দ, যা আপনার ক্লান্ত মনকে মুহূর্তেই শান্ত করে তুলবে। তিস্তার পাড়ে বিকেলবেলা বসে থাকলে আপনি কেবল প্রকৃতি দেখবেন না, আপনি যেন নিজের মধ্যেই ডুবে যাবেন। অস্থির মন ধীরে ধীরে হয়ে উঠবে স্থির, আর জীবনের দুশ্চিন্তা ক্লান্তি যেন হারিয়ে যাবে নদীর জলের কলরবে। জীবনের ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে যদি কেউ তিস্তার পাশে কিছুক্ষণ বসে থাকেন, তবে সে ফিরে পাবে নিজের হারানো প্রশান্তি। নদীর ঠান্ডা বাতাস শুধু শরীরকেই নয়, মনকেও করে তোলে শীতল। তাই যদি সময় পান আর যদি মন চায় একটু শান্তির, তবে তিস্তা ব্রিজ পেরিয়ে চলে আসুন নদীর পাশে। প্রকৃতি আপনাকে আপন করে নেবে। একটি বিকেল যেন হয়ে উঠবে সারা জীবনের এক মধুর স্মৃতি। তো তিস্তা ব্রিজে ঘুরতে এসেছো, এখন জলের পরিমাণ কি দেখছো? জলের তো পরিমাণ বেসিক্যালি তিস্তায় মোটামুটি সারা বছরই জল থাকে ভালোই, কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে, ঠিক আছে, বৃষ্টি হওয়ার জন্য জলটা একটু বেশি ভরা ভরা লাগছে, একটু ভালো লাগছে, নদীটা একটু ভরা ভরা লাগছে বর্ষা হওয়ার কারণে। কারণ গত তো কয়েকদিন ধরে বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে, আজ সকালেও বৃষ্টি হয়েছে, তো সেই জন্য নদীটা অনেকটাই ভালো লাগছে। হ্যাঁ, মানে এখন জলের পরিমাণ কি বাড়ছে? হ্যাঁ, জলের পরিমাণ অনেক বেশি আছে এখন। যেরকম আপনি দেখতে পাচ্ছেন যে এই ধার কিন্তু মিলে গেছে, মাঝখানে বেসিক্যালি কিন্তু কিছু কিছু চর থাকে, চর আসে, বালির চর চলে আসে, তো ওই সময়টা বোঝা যাবে, আপনি বুঝতে পারবেন যে ওই সময়টা জল কম আছে। এখন কিন্তু কোনো চর দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু তার মানে এটাই যে পুরো এখন জল কিন্তু ভর্তি আছে। দেখতে ভালো লাগছে এখন? হ্যাঁ, এখন দেখতে ভালো লাগছে, কারণ পাহাড়েও খুব বৃষ্টির সংখ্যা বেশি হচ্ছে, যেহেতু আমাদের এই তিস্তা নদী পাহাড় থেকেই এর স্টার্ট, ওখান থেকেই, ঠিক আছে। তো হচ্ছে ওই যেহেতু চীনের থেকে আসে জলটা, তো ওদিকেও বৃষ্টি বেশি হওয়ার কারণে জলটা বেশি এখন হয়েছে এদিকে। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 28 মিলিমিটার। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। 3 দিনের উত্তরবঙ্গ সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে পৌঁছেই যোগ দিলেন উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে। অন্যদিকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে এসে জলপাইগুড়ির বানারহাটে যোগ দিলেন তিরঙ্গা যাত্রায়।
জলপাইগুড়ির পুলিশ সব সময় জনগণের পাশে। বেআইনিভাবে নগদ টাকা নেওয়া অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে বরখাস্ত করার পর এমনটাই জানালেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খন্ডবাহালে গণপত। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।